নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের রাশি পরিবর্তন। মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে এই 21শে জুন। যে পরিবর্তনটা হচ্ছে 21শে জুন থেকে একদম আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত। মঙ্গল কিন্তু নিজের ঘর থেকে বেরিয়ে চলে আসলো, অবস্থান করবে বৃষ রাশিতে। বৃষ রাশি মকর রাশির ক্ষেত্রে হচ্ছে কি পঞ্চম ঘর পড়ে যাচ্ছে, পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান। মঙ্গল মকর রাশিতে কিন্তু উচ্চ হয় এবং কেন্দ্রের চতুর্থ ঘরের অধিপতি সুখের ঘর এবং লাভের ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, সাধারণ রাশি। এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এবার পঞ্চম ঘরে অবস্থান করবে এবং এই মঙ্গলের উপর রাশির অধিপতি শনিদেবের দৃষ্টি রাখছে। শনিদেবের দৃষ্টি রাখছে তো শনিদেব রাশির অধিপতি, আর মঙ্গল হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে। তার উপর রাশির অধিপতির দৃষ্টি এবং তার সাথে মঙ্গলের যে আবার দৃষ্টি, তার চতুর্থ দৃষ্টি যে পড়ছে অষ্টম ঘরে, যেখানটাতে কেতু অবস্থান করছে। অর্থাৎ শনি মঙ্গলকে দেখছে, তো মঙ্গল আবার কেতুকে দেখছে। কীরকম প্রভাব দিবে এই সময়কালে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। এই মঙ্গলের উপর শনির দৃষ্টি পড়ছে, আর মঙ্গল চলে এসছে পঞ্চম ঘরে, আর কেতুর উপর দৃষ্টি পড়ে যাচ্ছে। যাই হোক, অনেক দিক থেকে যেরকম লাভের সংকেত আসছে, আবার কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে এই সময়কালে মকর রাশিকে। অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে মকর রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দিব। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে 21 তারিখ থেকে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত, তো মঙ্গল কিন্তু 3টি নক্ষত্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রে এখানটাতে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে 5 তারিখ থেকে একদম 23 তারিখ পর্যন্ত থাকবে চন্দ্রমান নক্ষত্র, রোহিণী নক্ষত্রে। আর রোহিণী নক্ষত্র ছাড়বে হচ্ছে 24 তারিখে। 24 তারিখে মৃগশিরাতে, অর্থাৎ নিজের নক্ষত্রে চলে আসবে। নিজের নক্ষত্রে চলে আসবে এখানটাতে আগস্ট মাসের 2, এবং সেই নক্ষত্রে অবস্থান করে আবার পরবর্তী রাশি পরিবর্তন করবে। এটা হচ্ছে মঙ্গলের পরিবর্তন। পঞ্চম গ্রহ মানে পঞ্চম ঘরে যখনই মঙ্গলের অবস্থান হয়ে যায়, এইখানটাতে বলা হয় কি, এক কথায় বলতে গেলে মানে বলা হয় বিন গুরু জ্ঞান, অর্থাৎ এরা খুব জ্ঞানী গুণী হয়। তো শিক্ষার ঘরে মঙ্গলের এই অবস্থান প্রচণ্ড জ্ঞানী গুণী হয়। এই জায়গাটা কিন্তু উঠে আসছে এই মকর রাশির ক্ষেত্রে। তাহলে সবার প্রথমে কিন্তু মকর রাশির যারা ছাত্রছাত্রী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের বহু দিক থেকে যেরকম শিক্ষার জায়গাটা খুব ভালো জায়গায় যাচ্ছে, তো শিক্ষা সংক্রান্ত বিষয়ও কিন্তু মানে একটা লাভ জিনিসকে বোঝাচ্ছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে লাভ কিন্তু আসবে এই সময়কালে এই মকর রাশির, এটা কিন্তু বুঝাচ্ছে। এবার তার যে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টিটা, সেটাই পড়ছে যে অষ্টম ঘরে, অর্থাৎ এই সময়কালে আধ্যাত্মিক দিকটা উঠে আসছে এবং কেতুর উপর মঙ্গলের দৃষ্টি পড়ে যাচ্ছে। কেতু অষ্টম ঘরে, যেটা গবেষণা রিসার্চ এই সমস্ত জিনিস বুঝাচ্ছে, কিন্তু মঙ্গলের যে অবস্থান এই চতুর্থ ঘরে এবং কেতুর উপর দৃষ্টি পড়ছে, অর্থাৎ এই সময়কালে যারা মানে যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই ভালো সময়। ম্যাথামেটিক্স বা কোনো ক্ষুদ্র মানে ইলেকট্রনিক্সের এমন জিনিস যেগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যেগুলোকে বুঝায়, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আবার কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হবে। যে কোনো ইলেকট্রনিক্সের এমন কোনো কাজ রয়েছে বা ইঞ্জিনিয়ারিং লেভেলে এমন কোনো যন্ত্রাংশের কাজ রয়েছে যেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হবে, সেগুলো কাজের ব্যাপারে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। খুবই ভালো অবস্থান, শিক্ষার জায়গাটা বিশেষভাবে অবস্থান, আধ্যাত্মিক জগতও উঠে আসছে এই সময়কালে মঙ্গলের এই অবস্থান। কিন্তু শনির দৃষ্টি পড়ছে, শনি মঙ্গল এবং কেতু। তবে এখানটাতে সব থেকে ভালো জিনিসটা, মকর রাশির সব থেকে ভালো জিনিস উঠে আসছে যে গুরুর কৃপা লাভ করছে এক কথায় বলতে গেলে। কারণ গুরুও লাভের ঘরকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে শনির নক্ষত্র অবস্থান করে, সেরকম কিন্তু মঙ্গলও ওই লাভের ঘর নিজের রাশিকেই দেখছে। অতএব এখানটাতে যেরকম লাভের ঘরটা উঠে আসছে খুবই ভালো মতন করে, কর্মক্ষেত্রে লাভ জিনিসটা কিন্তু থাকবে এই সময়, যার জন্য আর্থিক দিক প্রবলভাবে মজবুত হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে এই মকর রাশির। কারণ দেবগুরু বৃহস্পতিও লাভের ঘরকে দেখছে, মঙ্গলও লাভের ঘরকে দেখছে, এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকছে, সেরকম শনির উপরও দৃষ্টি থাকছে। শনি রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে অবস্থান করছে। আবার বুধ এই 22 তারিখে বুধেরও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বুধও যে কিন্তু ওই সপ্তম ঘরে গুরুর সাথে যে জুতি তৈরি করবে, দুই গুরুর সাথে জুতি তৈরি করবে বুধ একদম জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত। তারপরে তো শুক্র রাশি পরিবর্তন করবে। তো এরকম কিন্তু অবস্থানগুলো হতে যাচ্ছে, মানে লক্ষ্মীনারায়ণ যোগের একটা বিশেষ প্রভাব পড়বে এই সময়কালে। অর্থাৎ আর্থিক দিকটাকে বিশেষভাবে মজবুত এই সময়কালে এই মকর রাশি কিন্তু বুঝাচ্ছে। এবং গুরুর যে কৃপা লাভ করছে শনি, তাহলে গুরুর জ্ঞানে মানে শনি তো কর্ম, শনি
মানে শ্রম জিনিসটাকে বুঝাচ্ছে, ন্যায় জিনিসটাকে বুঝাচ্ছে, শৃঙ্খলা পরায়ণ জিনিসটাকে বুঝাচ্ছে, ধৈর্য জিনিসটাকে বুঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে গুরুর দৃষ্টি পড়ে যাওয়ার জন্য এগুলো দিক আরও খুব ভালো হবে। এবং শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, তাহলে কর্মক্ষেত্রে মঙ্গলের যে ঊর্জাটা, সেই ঊর্জাটা সঠিকভাবে লাগবে এবং বিশ্লেষণ করার ক্ষমতাটা আরও যথেষ্ট বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। কিন্তু শনির যে মঙ্গলের উপর দৃষ্টি এবং মঙ্গলের যে কেতুর উপর দৃষ্টি, এটাও কোনো কোনো ক্ষেত্রে আবার হতাশার কারণ হবে। হতাশার কারণ মানে এই জায়গাটা এমন একটা জিনিস ইঙ্গিত করছে যে আমি হাতের কাছে সব কিছু থেকে পাচ্ছি না কেন এখনো পর্যন্ত, আমার তো এখনই চাই। তবে এটা বেশি লক্ষ্য করা যাবে তাদের মধ্যে যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে। মঙ্গলের অবস্থানই দেখালো খারাপ, কেতুর অবস্থানই খারাপ দেখাচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো জিনিস বিশেষভাবে প্রভাবিত করে দিবে। এবার পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান, পঞ্চম ঘরটা শিক্ষা দীক্ষার ঘর, সন্তানের ঘর। এখান থেকে সরকারি বেসরকারি কর্ম, আগের পূর্বে করে থাকা কর্মের ফল এবং যে কর্ম করবে তার যে সাধারণ নলেজ, সেটা কিন্তু এই পঞ্চম ঘর থেকে দেখাচ্ছে। কারণ এখানটাতে জ্ঞান ছাড়া তো কর্ম হয় না। যে কর্ম করবে, কর্ম করার আগে তো সেই বিষয়ে কোনো নলেজ চাই। তো সেরকম কিন্তু কর্মের সাথে সেই জ্ঞানটাও জুড়ে থাকবে এবং সেখান থেকে ইনকামের রাস্তাটাও পাবে। কিন্তু পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান হয়ে যাচ্ছে এবং মঙ্গল যে নক্ষত্রগুলো পাচ্ছে, যেমন কৃত্তিকা নক্ষত্র পেয়ে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রে মঙ্গলের এই অবস্থান একদম জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত থাকছে। আর এদিকে সূর্য, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য। সূর্য তো আবার বুধের সাথে জুতি থাকছে এই মিথুন রাশিতে। বুধ তো 22 তারিখে বেরিয়ে যাচ্ছে। তো সূর্য কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অর্থাৎ যে কোনো প্রতিযোগিতা, যে কোনো দিক থেকে, যে কেউ হয়তো কোথাও ইন্টারভিউ আদি দিয়েছেন সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বা কর্মের সন্ধান করছেন, সেখান থেকে কোনো দিক একটা ভালো উঠে আসা, বা কেউ কোনো কম্পিটিশন লেভেলে কিছু কাজ করছেন, সেই জায়গা থেকে একটা ভালো ফল উঠে আসা, বা কেউ খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, ডিফেন্স লাইনে যুক্ত রয়েছেন, এদিকে কাজকর্মের চেষ্টা করছেন, সেখান থেকে কোনো একটা জিনিস উঠে আসা, ভালো জিনিস, ভালো দিক উঠে আসা। কেউ কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, সেখান থেকে ভালো দিক উঠে আসা। আবার মঙ্গলের এই অষ্টম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরের সাথে যখন মঙ্গলের কানেকশন হয়ে যায়, তখন কিন্তু আবার ঋণের জন্য যারা চেষ্টা করছেন সেই ঋণ, অর্থাৎ এই সময়কালে এই মকর রাশি ঋণের সুবিধা একদম পাবেই পাবে, এরকম অবস্থান হচ্ছে এই মকর রাশি। যেহেতু দ্বাদশ ঘরে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে, অর্থাৎ মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার দরুন এই সময়কালে ইএমআই চালু হবেই মকর রাশির ক্ষেত্রে। এবং যেহেতু এটা কৃত্তিকা নক্ষত্র অবস্থান হচ্ছে এই সময়কালে, তো অর্থাৎ সরকারের দিক থেকেও কোনো ঋণের চেষ্টা যারা করছেন তাদের কাছ থেকে সাহায্য পেয়ে যাওয়া, কিংবা কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির কাছ থেকে কোনো রকম সাহায্য পেয়ে যাওয়া কর্মক্ষেত্রে, এগুলো কিন্তু বুঝাচ্ছে। এবং তার সাথে গুরুর সাপোর্টটা পাচ্ছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ ঋণও পাবে, ঋণ দিয়ে কর্মও করবে, যোজনাবদ্ধ পরিকল্পনাও করবে, সেখান থেকে কিন্তু লাভ জিনিসটা হচ্ছে এবং সমাজে পরিচিতির পরিধি যথেষ্ট বৃদ্ধি হবে এই সময়কালে। এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে কৃত্তিকা নক্ষত্রে। কিন্তু কৃত্তিকা নক্ষত্রে মঙ্গলের যে অবস্থান, এই অবস্থানে যেরকম ভালো দিক উঠে আসছে, সেরকম কিন্তু মনের মধ্যে ক্রোধ, তেজ, ইগো, এগুলো জিনিসও কিন্তু থাকছে। যে শিক্ষার দিক থেকে ওভার কনফিডেন্ট, আমি পারবই, কিন্তু সেই জায়গাটাতে কিছু নলেজ ভুল থাকার জন্য সেখানটাতে হলো না, সেখানটাতে কি হচ্ছে, হতাশার শিকার হচ্ছে। এই জিনিসগুলো থাকছে শিক্ষার দিক থেকে। এবং মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, প্রেম, ভালোবাসা, বন্ধুত্বর জায়গা। তো হয়তো নিজের কথাবার্তার জন্য এই সময়কালে কিছু অশান্তিরও, গণ্ডগোলও হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এদিক থেকে আবার বিশেষ সাবধান মকর রাশিকে থাকতে হবে। যেরকম ওভার কনফিডেন্ট ভালো না, সেরকম একটুতেই অধৈর্য হয়ে যাওয়া, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে। এবং এরপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে রোহিণী নক্ষত্রে, চন্দ্রমান নক্ষত্রে, এই সময়কালেও মানে যথেষ্ট মনকে প্রভাবিত করে দিবে। হ্যাঁ, তবে কি এই সময়কালে রোজগারের আয় ইনকাম এই সময়কালেও যথেষ্ট বৃদ্ধি থাকবে, যথেষ্ট বৃদ্ধি থাকবে। কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হবে, নিজের কর্মের দক্ষতার জন্য সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট শ্রেষ্ঠ সময় হবে। ব্যবসার জন্য বিদেশের বা যে যাত্রাটা করবে সেই যাত্রা থেকে লাভদায়ক হবে। সেরকম শিক্ষার দিক থেকেও কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো উঠে আসছে। শিক্ষাক্ষেত্রেও একটা ভালো জায়গা এই সময়কালে উঠে আসছে, যোগাযোগ জিনিসটা উঠে আসছে, আকর্ষণ জিনিসটা ভালো উঠে আসছে, সুনাম সুখ্যাতি এগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি হবে। কিন্তু যেহেতু রোহিণী নক্ষত্র, চন্দ্রমান নক্ষত্র, এই সময়কালে কিন্তু মনকেও বিশেষভাবে আঘাত করবে। যদি হতাশা, যদি মঙ্গলের অবস্থান খারাপ থাকে, তাহলে মনকে কি করবে, একটিতেই ব্যাধিত করবে, কেন হচ্ছে না, কেন পাচ্ছি না, এই জিনিসগুলো কিন্তু তৈরি করবে। কারণ শনি মানসিক অশান্তি দিয়ে দিবে, মানসিক অশান্তি দিয়ে দিবে। এবং কেতুর উপর আবার দৃষ্টি যে পড়ছে, অর্থাৎ এই সময়কালে
যেটা কেউ হয়তো কল্পনাই করতে পারেনি, সেটা এই সময়কালে হবে, যে রাগের বশত কিছু একটা করেই ফেললাম। এটা কিন্তু মাইনাস দিক, এটা কিন্তু করলে চলবে না মকর রাশিকে। কারণ আমি এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, যখনই কেতু মঙ্গলের জুতি বা কেতুর সাথে মঙ্গলের সম্পর্ক হয়ে যায়, এমন এমন কিছু ক্ষেত্রে এমন কিছু ব্যবহার করে দেয়, সেটা কিন্তু লোকে মানতেই চায় না, যেটা কেন করলো, এটা কিভাবে হলো, এগুলো কিন্তু। অতএব এই যে নেগেটিভ দিক, এই নেগেটিভ দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। যে মানসিক যে একটা চাপ, মানসিক একটা চাপ, বিলম্ব, বাধা, এইগুলোকে এই সময়কালে মানতে হবে। কিন্তু কাজ যে হবে এটাও ঠিক, মকর রাশির কাজ এই সময়কালে যথেষ্ট কার্য সিদ্ধি হবে। যেহেতু গুরু আবার ওই চন্দ্রমান নক্ষত্রে অবস্থান করে এই রাশির উপর দৃষ্টি দিচ্ছে, লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে, শনির উপর দৃষ্টি দিচ্ছে। তো গুরুও কিন্তু সাধারণ রাশি, এই মঙ্গলের সাধারণ রাশি বৃশ্চিক রাশিকে দেখছে, লাভটাকে দেখছে। অতএব লাভ কিন্তু এই সময়কালে অবশ্যই হবে। অধৈর্য হওয়া কিন্তু কোনো রকমভাবেই যাবে না। এই রোহিণী নক্ষত্রে অধৈর্য কিন্তু হওয়া যাবে না, যে একটুতে ধৈর্য হারিয়ে ফেললাম। কারণ কেতুর জিনিসটা চলে আসছে, তো এই জায়গাটাতে এখানটাতে বিশেষভাবে প্রভাবিত করবে। হ্যাঁ, তবে কি যে কোনো রহস্যময় জিনিসগুলো দিকে মন ছুটে যাবে, আধ্যাত্মিকের দিকে মন ছুটে যাবে, আধ্যাত্মিকতার দিকে মন ছুটে যাবে। কেউ বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানোর জন্য মন ছুটে যাবে, পরোপকারিতা, মায়া, মমতা, এগুলোও থাকবে এই সময়কালে। কিন্তু অধৈর্য জিনিসটাও থাকবে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। আবার এরপরে যখন নিজের নক্ষত্র মৃগশিরাতে আসবে, এইখানটাতেও কিন্তু উন্নতি চরম শিখরে থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, কর্মক্ষেত্রে যাত্রা হবে, ছোটাছুটি হবে, সেখান থেকেও লাভ। কিভাবে লাভ বের করে নিয়ে আসতে হবে সেদিকেও যথেষ্ট খেয়াল থাকবে, যে লাভ কিভাবে জীবনে নিয়ে আসতে হবে, খোঁজাখুঁজি করবে, কর্মের সন্ধান কোথায়, কোন জায়গায় কোন জিনিস পড়ে রয়েছে, সেগুলো খোঁজ আসবে। তবে এই সময়কালে আবার একটুতে সন্দেহ করবে, সন্দেহ জিনিসটা থাকবে এই যখন মৃগশিরা নক্ষত্রে আসবে, মৃগশিরা নক্ষত্রে। এবং এই সময়কালে আরও মনের মধ্যে সেই উদ্যম, সাহস, কনফিডেন্ট, এই জিনিসটাও বেড়ে যাবে। কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম সুখ্যাতি এগুলো থাকছে। যারা এই সময়কালে নার্সারি কাজের সাথে যুক্ত রয়েছেন, পরিবেশবিদ্যার উপর জ্ঞান অর্জন করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, এগুলো কাজেও যথেষ্ট ভালো, এগুলো কাজ যথেষ্ট চলবে। কারণ মৃগশিরা নক্ষত্র, হরিণের নাভিতে যে কস্তুরী থাকে, হরিণও তো সেই গন্ধে পাগল হয়, কোথা থেকে সেই গন্ধ আসছে, আর হরিণই হচ্ছে এই নক্ষত্রের চিহ্ন। অতএব খোঁজ প্রকৃতি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, গোয়েন্দা বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন, সিবিআই, সিআইডি বা অন্যান্য যে সমস্ত কাজ সমাজের সামনে উঠে আসে না, খোঁজাখুঁজি, রিসার্চ জাতীয় বিদ্যা টিদ্যা, এগুলোর দিক থেকে বিশেষভাবে উন্নতি। তবে এই নক্ষত্রটা আবার সব থেকে বড় মাইনাস দিক রয়েছে, সেটা হচ্ছে কি, যে গভীর বিশ্বাস, অন্ধবিশ্বাস, এইখান থেকে কিন্তু দূরে থাকতে হবে। না তো কিন্তু অত্যধিক বিশ্বাস, অন্ধবিশ্বাস, একদম মানে হরিণ যেরকম কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস করলে হরিণের যে অবস্থা হবে সেরকম কিন্তু অবস্থা করে দিবে। অতএব এদিক থেকে মকর রাশিকে বিশেষভাবে সাবধান। আর একটা কি, যে এই নক্ষত্রে যে সাবধান আরও একদিক থেকে উঠবো এই মকর রাশিকে, সেটা হচ্ছে নিজের জেদ, অহংকার। যে নক্ষত্রগুলো বললাম, এই প্রত্যেকটা নক্ষত্রে মঙ্গলের অবস্থান ভালো অবস্থান, কিন্তু কেতুর উপর দৃষ্টি পড়ে যাচ্ছে। তো এ কী করবে, বিচ্ছেদ করাবে সংসারের প্রতি, যে সুখের জায়গাতে যে যেখানটাতে যে জিনিসটা করা উচিত না আমি সেই জিনিসটা করছি, নিজের জেদ বা নিজের অহংকারের জন্য নিজের সুখের জায়গাটাকে নষ্ট করছি, আত্মীয় স্বজনদের সাথে এমন কথাবার্তা বলছি যে রেগে যাচ্ছে চট করে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই সম্পর্কের জায়গাটাই কিন্তু বিশেষভাবে এই সময়কালে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু মঙ্গল কিন্তু চতুর্থ ঘরের অধিপতি, সুখের জায়গাটা, যে মায়ের সাথেই সম্পর্ক নষ্ট হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, আত্মীয় স্বজনদের সাথে কথা কাটাকাটি হয়ে গেল, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, শালা সম্বন্ধী যেগুলো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কোনো কথা কাটাকাটি, ঝামেলা হয়ে গেল। এইগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান এই সময়কালে এই মকর রাশি। আর একটুতে অধৈর্য হওয়া চলবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও, এবং তার সাথে রাশির অধিপতি যে শনি অবস্থান করছে রেবতীতে, রেবতী নক্ষত্রে অবস্থান করছে, ভোলে আবার বিশেষ অভিষেক করো, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, আর মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করো। যথেষ্ট ভালো উপাচার বললাম, এই উপাচারগুলো করলে এই সময়কালে বিশেষভাবে উন্নতির যোগ থাকবে, বা যেগুলো সমস্যা বাধা বিঘ্ন হবে সেগুলো থেকে অনেক দূরে থাকবে মকর রাশি। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।